প্রিয় ছাত্রছাত্রীরা, স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজকের এই পর্বে আমি নুন কবিতাটি আলোচনা করব। জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থের নাম ভুতুম ভগবান। এই কবিতায় আমরা সাধারণ শ্রেণীর মানুষ যারা প্রতিদিন রোজগার করে, প্রতিদিন সেই রোজগারের টাকায় জীবনযাপন করে, অর্থাৎ নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, তাদের জীবন যন্ত্রণার কথা কীভাবে জয় গোস্বামী তুলে ধরেছেন তা পাঠক সমাজকে বুঝতে হবে। আমাদের সমাজে তিন ধরনের মানুষ বসবাস করে। এক, খুবই বড়লোক উচ্চবিত্ত, আর তারপর মধ্যবিত্ত, সবশেষে নিম্নবিত্ত। এই কবিতায় সেই নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যাদের প্রতিদিনের আয় খুবই কম, তাদের জীবনের যন্ত্রণার কথা উপলব্ধি করাতে চেয়েছেন কবি জয় গোস্বামী। তিনি কি বলেছেন দেখো, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই গরিব মানুষরা কি বলছে, আমরা অল্পতেই খুশি, আমাদের কোনো দুঃখও নেই, কেন আমাদের এত অল্প? আর কারণ কি, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অর্থাৎ সামান্যতম যেটুকু প্রয়োজন, ভাত এবং কাপড়, সেটা পেয়েই তারা খুশি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। এই গরিব মানুষদের যখন অসুখ আসে, তখন তাদের কাছে নগদ পয়সা থাকে না, কারো কাছে হাত পাততে হয়, ধার করতে হয়। এই দেনা নিয়েই তারা জীবন কাটায়। রাত্রেবেলায় তখন দু ভাই মিলে টান দেয় গঞ্জিকাতে। গঞ্জিকা হচ্ছে নেশার দ্রব্য। এখানে দু ভাই বলতে সেই সমাজেরই আরেকজনকে অংশীদার হিসেবে কবি তুলে ধরতে চেয়েছেন। এখানে আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, বাপ বেটা কখনো কখনো দু ভাইয়ের মতো আচরণও করে, এ কথাটাও তিনি বলতে চেয়েছেন। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। বলছে সব দিন বাজার হয় না। কেন হয় না? তারা নির্দিষ্টতেও তাদের কোনো কাজ নেই, প্রতিদিনের কাজ। যেদিন কাজ হবে পয়সা পাবে, যেদিন কাজ হবে না সেদিন পয়সা পাবে না। যেদিন কাজ হলো না সেদিন পয়সাও পেল না। তখন তারা বাজার করার মতো তাদের সামর্থ্য হয় না। আবার যেদিন তাদের খুব বেশি রোজগার হয়, কাজ ভালো হয়, সেদিন এমন বাজার হয় মাত্রা ছাড়া, অর্থাৎ হিসেব নেই। মধ্যবিত্ত শ্রেণী যেমন মানুষ হিসেব করে জীবন কাটায়, যে আজকে এত টাকা রোজগার হয়েছে, পরের দিনের জন্য আমি কিছু জমিয়ে রাখি। কিন্তু এদের সেটা নেই, যেটা ইনকাম করবে সেটাকেই খরচা করে দেবে। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। যেদিন তাদের খুব বেশি রোজগার হয়, সেদিন তাদের মনের যে একটা ইচ্ছে বিলাস ব্যসনের, সেই ইচ্ছেটা জেগে ওঠে। তাদেরও ইচ্ছে হয় একটা গোলাপ গাছ লাগাবে। গোলাপ কি প্রেমের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, সুখের প্রতীক। তো তাদের মনেও যে সুখ প্রেম আছে, সেটা বোঝাতে কবি জয় গোস্বামী এই উদ্ধৃতিটি প্রয়োগ করেছেন। তাহলে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতবো কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। গোলাপ গাছ লাগাবার জায়গাটুকুও তাদের নেই, ছোট ছোট ঘর। সেই ছোট ছোট জায়গার মধ্যে মানুষ বাস করবে না ফুল গাছ লাগিয়ে নিজেদের শখ পূরণ করবে? যদিও বা কোনো একটা জায়গায় গিয়ে গোলাপ গাছটা লাগানো যায়, সেখানে কি ফুল ফুটবে সেটা অনেক পরের কথা, সে এখন পরে দেখা যাবে। এখন তো গঞ্জিকাতে টান দিই, নেশার দ্রব্যটা তারা সেবন করবে। দেখো, এদের রোজগার না হোক, কিন্তু নেশাটা তাদের চায়। এর ফলে তাদের জীবনের কষ্ট আরও বেড়ে যায়। কারণ কোনো সুস্থ মানুষ নেশাগ্রস্ত অবস্থায় সুস্থ থাকতে পারে না। এর ফলে তাদের নানান সমস্যা আরও বেড়ে যায়। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। এরা বলছে যে এতেই খুশি, খাবো দাবো, সামান্য কিছু পরার থাকলেই হবে, এবং নেশা করে তাদের জীবনটা কাটিয়ে দেবে। এর বেশি তারা বিশেষ কিছু চায় না। তারা হেসে খেলে কষ্ট করে তাদের দিনটা কাটিয়ে দিলেই হয়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এক একদিন দিন একদমই চলতে চায় না, তখন বাড়িতে ফিরে আসতে মন চায় না, কারণ বাড়িতে কিছু নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকে না, টাকা পয়সা নেই, কিছু কেনাকাটাও করতে পারে না। তো বাড়িতে গিয়ে দেখে কিছুই নেই, ঠান্ডা ভাত আছে। ঠান্ডা ভাতটা নুন দিয়ে যে খাবে সে সামর্থ্যও তাদের নেই। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেড়া দুভাই মিলে সারা পাড়া মাথায় করি।
তখন বাড়িতে গিয়ে যদি দেখে নুন নেই, কী দিয়ে ভাত খাবে, তখন মাথায় রাগ চড়ে যায়। তখন সেই রাগের মাথায় চড়ে, রাগ তো হচ্ছে তারও মাথায় চড়ে, তখন বাপ বেটা আর বাপ বেটার সম্পর্ক থাকে না, দু ভাই হয়ে যায়। তারা নিজেরা পরস্পর ঝগড়া করতে শুরু করে দেয়, সারা পাড়া মাথায় করতে থাকে। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বলছে করি তো কি হবে, ওদের এই ঝগড়াঝাটি কেউ মাথা ঘামাতে চায় না, কারণ তারা খুবই সামান্য লোক, সাধারণ মানুষ। তাই তাদের ভাবনা চিন্তায় কেউ নাক গলাতে চায় না। তারা শুধুমাত্র একটা আবেদন জানিয়েছে, তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক রাষ্ট্রের কাছে, রাষ্ট্রপ্রতিনিধির কাছে, যেই সাধারণ মানুষগুলোকে একটু দেখুক, তাদের অন্তত খাবারের সঙ্গে একটু লবণের ব্যবস্থা হোক। যেটুকু নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যাতে ব্যবস্থা করতে পারে, সেটুকু তারা যেন পায়, সেই কাতর আবেদন জানিয়েছে রাষ্ট্র নেতার কাছে। তাহলে এই কবিতাটি হচ্ছে একটি আর্থসামাজিক প্রেক্ষাপটে লেখা। কোন আর্থসামাজিক প্রেক্ষাপট? একদম নিম্নবিত্ত শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন রোজগার করে জীবন কাটায়। আমি কবিতাটির বিষয়বস্তু এখানে দিয়ে দিচ্ছি। তাহলে নুন কবিতার বিষয়বস্তুটি এখন আলোচনা করছি। জয় গোস্বামীর লিখিত নুন কবিতা সমাজের খেটে খাওয়া গরিব শ্রেণীর মানুষের কবিতা। কবিতায় স্থান পেয়েছে তাদের দুঃখের কথা, তাদের অভাবের কথা। এই মানুষদের বেশি চাওয়া পাওয়া নেই, তারা অল্পতেই খুশি, তাদের কোনো অভিযোগ নেই, অনেক বেশি কিছু পেতে চায় না। এদের জীবন অতি সাধারণ, তারা সম্পূর্ণ দিন পরিশ্রম করে যা উপার্জন করে তাতেই তাদের সংসার চলে। অনেকদিন তারা কিছু ক্রয় করতে পারে না, তাদের আর্থিক অসচ্ছলতার কারণে। তাদের বাড়ি ফিরতে হয় কিছু না নিয়েই, তখন তারা অভুক্ত থাকে। যদিও তারা অভাবে ভুগে, কিন্তু তাদের নেশা থেমে থাকে না। আর্থিকভাবে সচ্ছল না হলেও তাদের বিলাসিতার ইচ্ছে হয়। যখন তাদের হাতে কিছু টাকা আসে, তখন তাদের ইচ্ছে হয় একটি গোলাপ ফুলের চারা লাগানোর, কিন্তু লাগাবার জায়গাটাও তাদের নেই। অভাবের টানে অনেক সময় তাদের ঠান্ডা ভাতের নুনটুকুও জোটে না। তখনই শুরু হয় উৎপত। যখন তাদের হাতে কিছু টাকা আসে, তখন তাদের ইচ্ছে হয় একটি গোলাপ ফুলের চারা লাগানোর, কিন্তু লাগাবার জায়গাটাও তাদের নেই। অভাবের টানে অনেক সময় তাদের ঠান্ডা ভাতের নুনটুকুও জোটে না। তখনই শুরু হয় উৎপাত, চেঁচামেচি, এবং এই উৎপাতের শব্দ শুনতে পায় সমস্ত পাড়ার মানুষ। কিন্তু এতে তাদের কোনো লজ্জা বোধ হয় না, কারণ কেউ তাদের কথা ভাবে না। তাদের জীবনযাপনের নিত্য প্রয়োজনীয় ব্যবস্থা কেউ করে দেয়নি। তাই রাষ্ট্রের কাছে তাদের কাতর আবেদন যে তাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, অর্থাৎ তাহাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দূর হোক। তাই এই কবিতায় নুন শুধুমাত্র একটি উদাহরণ, একটি উপলক্ষ। নুন হচ্ছে দরিদ্র মধ্যবিত্ত মানুষের চাওয়া পাওয়ার প্রতীক। যেভাবে নুন বা লবণ রান্নার জন্য যেভাবে নুন বা লবণ রান্নার জন্য একটি মৌলিক উপাদান, সেভাবে তাহাদের জীবনে দুবেলা দুমুঠো ভাত তাহাদের যেভাবে নুন বা লবণ রান্না যেভাবে নুন বা লবণ রান্নার জন্য একটি মৌলিক উপাদান, যেভাবে নুন বা লবণ রান্নার জন্য একটি মৌলিক উপাদান, সেভাবে তাদের জীবনে দুবেলা দুমুঠো ভাত তাদের মৌলিক চাওয়া পাওয়া, কিন্তু সেটুকুও তাদের কপালে জুটে না, এবং এই মানুষদের কথা কেউ ভাবে না। তাই নুন কবিতাটি দরিদ্র মানুষের আর্থসামাজিক অসচ্ছলতার প্রতীক। এটি হচ্ছে বিষয়বস্তু। এর পরের পর্বে আমি 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ভালো করে তৈরি হও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, টাটা।